বিশ্বকাপের নকআউট পর্ব মানেই ভুলের কোনো সুযোগ নেই। কেউ দেখিয়েছে চ্যাম্পিয়নের মতো আধিপত্য, কেউ আবার লড়াই করেও থমকে গেছে স্বপ্নভঙ্গের বেদনায়। অসংখ্য রেকর্ডের ম্যাচে এমবাপ্পে বিরুদ্ধে ফ্রান্স ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সুইডেনকে। অন্যদিকে নরওয়ে হারিয়েছে আইভরি কোস্টকে। সেখানে আবারও বড় মঞ্চে নিজের উপস্থিতি জানান দিয়েছেন আর্লিং হল্যান্ড। আর মেক্সিকো দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ২-০ গোলের জয় বিদায় করেছে ইকুয়েডরকে। এই সমীকরণে এসে প্রশ্ন হলো, ফ্রান্স কি শিরোপার সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠছে? হল্যান্ড কি একাই নরওয়েকে নিয়ে যেতে পারবেন আরও অনেক দূর? আর স্বাগতিক মেক্সিকোর এই আত্মবিশ্বাসী ফুটবল কি তৈরি করছে নতুন কোনো রূপকথা? আর গোল্ডেন বলের দাবিদার কে হচ্ছে? এসব নিয়েই আজকের আয়োজন আমাদের। থাকবে গতকালের প্রতিটি ম্যাচে ট্যাকটিক্যাল বিশ্লেষণ, সেরা পারফরমেন্স, নকআউটে নতুন সমীকরণ। সবাইকে স্বাগত আই গেস প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে। সাথে আছি আমি রেদওয়ান শুয়েব এবং আমি ইশরাত জাহান। এবং আমাদের সাথে আমাদের অতিথিও রয়েছেন। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী অ্যাঞ্জেল নূর, আমার প্রিয় শিল্পী, এবং ঠিক পাশেই রয়েছে ফ্যানজোনের যারা রয়েছেন আদনান, নাহিদা, সদরুল এবং ইমতিয়াজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্রথমেই গেস্টের কাছে যেতে চাই আমাদের বিশেষ অতিথি অ্যাঞ্জেল নূর। দেখেই বোঝা যাচ্ছে এটা নিয়ে না আমার একটা প্রশ্ন আছে। মানে এই গানের সূত্র ধরেই বলতে চাই যে যদি আবার দেখা হয় তোমার আমার, যদি আবার দেখা হয় ব্রাজিল আর্জেন্টিনার, তবে ঢাকা এবং পুরো বাংলাদেশের চিত্র কেমন হবে? এখন দেখা না হয়ে যখন ব্রাজিলের খেলা হচ্ছে ইন্ডিভিজুয়ালি, আর্জেন্টিনার খেলা হচ্ছে ইন্ডিভিজুয়ালি, তখন তো পুরো বিশ্বকেই বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে। তখন দেখি ইউনিভার্স কাঁপে নাকি। দেখা যাক, আমরা তো ওয়েট করছি যে দুটো দলে মুখোমুখি হোক, আরও মজা হোক, আরও আমাদের এক্সাইটমেন্ট বাড়ুক। অবশ্যই সেমিফাইনালে একটা সম্ভাবনা আছে শোয়েব, তাই না? নিঃসন্দেহে যেভাবে খেলে যাচ্ছে, তারপর কিছু প্রতিবন্ধকতা তো নিশ্চয়ই ব্রাজিলের সামনে বড় বড় প্রতিপক্ষ রয়েছে, আর্জেন্টিনার সামনে একদম মোটেই নেই এরকম বিষয়টা না। এই তর্কে যাব না। এই তর্কে অবশ্যই মানে আমাদের বিশ্লেষক যিনি আছেন তিনি এই ব্যাপারে কথা বলবেন। ফ্যানজোনে একটু যেতে চাই। সম্ভবত ব্রাজিলের জার্সি পরে একজন তো বসেই আছেন পাশে। আপনি কোন দলের সাপোর্টার? ব্রাজিল। আর পেছনে দুজন, আমি যতটুকু জানি দুজনই আর্জেন্টিনার। একটা মানে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে আজকে। ব্রাজিলের সাপোর্টারের কাছে যেতে চাই। যদিও ম্যাচ কিন্তু গতকাল কিংবা আজ যদি বলেন, আজ কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ ছিল না, মূলত ফ্রান্সের একটা বড় ম্যাচ ছিল। এবং ফ্রান্স যেভাবে খেলছে, একটা শক্ত তারা বিশ্বকাপে শিরোপার দাবিদার হয়ে উঠেছে একদমই। এবং এই ফ্রান্সকে আসলে কে বিট করবে এখন আমরা দেখার বিষয়। নাহিদা, কি মনে হচ্ছে ব্রাজিল কত দূর এগোবে? এই দলকে কত দূর দেখতে চান? অবশ্যই শিরোপা মানে দাবিদার, উন্নত কোনো কিছুর মধ্যে ব্রাজিল অবশ্যই। আচ্ছা, একটু আর্জেন্টিনা সাপোর্টারের কাছে যেতে চাই। বলতে গেলে ব্রাজিল অবশ্যই বিশ্বকাপে অনেক ভালো খেলছে, তবে দিন শেষে আমরা বিশ্বাস করি যে আর্জেন্টিনার সামনে ব্রাজিল কোনোভাবেই টিকতে পারবে না যদি মুখোমুখি হয়। পাশাপাশি শিরোপার লড়াইয়ে যদি বলি, আর্জেন্টিনার শিরোপা বেশি দাবিদার এইবারে। গতবারের তো যেহেতু আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি আমাদের সেই আত্মবিশ্বাস রয়েছে। আর্জেন্টিনা সেই জায়গা থেকে এইবার এই বিশ্বকাপ জেতার। ফ্রান্সের খেলা তো দেখলেন গত রাতে। ফ্রান্স তো গতবারও খুব ভালো খেলেছিল। ফ্রান্সের সাথে আর্জেন্টিনার যদি আবারও দেখা হয়, আবারও কি হারানোর সামর্থ্য রয়েছে আর্জেন্টিনার? অবশ্যই হারানোর সামর্থ্য রয়েছে। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে মেসি এইবারও গতবারের তুলনায় মেসি এইবারও যেভাবে খেলছে, তো আমরা বলতেই পারি মেসি তার আত্মবিশ্বাস নিয়ে খেলছে। পাশাপাশি তাকে তার টিমের যেই অন্যান্য খেলোয়াড় রয়েছে যেভাবে সহযোগিতা করছে, আমরা আশা রাখি যে আর্জেন্টিনা এইবারও ঠিক ওইভাবেই শিরোপা নেওয়ার জন্য চেষ্টা করবে। সেই সম্ভাবনাটা আসলে একেবারে ফাইনালের আগে নেই বললেই চলে। যদি এই দুটো দল জিতে যায়, সেক্ষেত্রে ফাইনাল হয়তো আমরা ফ্রান্স এবং আর্জেন্টিনার লড়াইটা দেখতে পারি। আমরা কালকে একাধিক ম্যাচ রয়েছে, যথারীতি ছিল, আজকেও ছিল। সেই ম্যাচগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। ফ্রান্সের ম্যাচটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ফ্রান্সের ম্যাচে এমবাপ্পের কথা বলতেই হয়, মাইকেল ওলিসে, ওসমান দেমবেলে, অসংখ্য রেকর্ড হয়েছে। সাইফুল বারী টিটু ভাই আমাদের অ্যানালিস্ট এবং ফুটবল কোচ, আপনার কাছে জানতে চাই যে এই ম্যাচটা আপনার কাছে মনে হচ্ছে কি না যে এই ম্যাচের মাধ্যমে এক ধরনের ডিফাইন হয়ে যাচ্ছে যে হয়তোবা ফ্রান্স তৃতীয়বারের মতো ফাইনাল খেলতে পারে টানা? টু আর্লি, এখনই বলা ঠিক না। আমার কথা হচ্ছে যে সেমিফাইনাল কার সাথে পড়বে, তারা যদি সেমিফাইনাল পর্যন্ত যায়। বাট এই টিমের স্ট্রেংথটা দেখা যায়, আপনি স্কোর করেছে দুইজনই 11 গোল, তাই না? এমবাপ্পে এবং ডেমবেলে। সো একটা টিমের যখন দুইজন এতগুলি গোল করে, দেন দ্যাট মিনস মানে যখন গোল দরকার হবে আনলাইকলি সোর্স থেকেও আসতে পারে। আজকে যেমন বার্কোলা গোল করলো,
তো আমার কথা হচ্ছে যে এবং আমরা তাকে সাবস্টিটিউট হিসেবে খেলতে দেখেছি, আজকে তিনি একেবারে স্টার্টিং লাইনেই ছিলেন। সো এই টিমের মধ্যে যে দেশও কাজ করছে 12 থেকে বা 14 থেকে এই টিমের সাথে, স্টিল হি ইজ দ্য কোচ অ্যান্ড সেম কোচিং স্টাফ। অনেকগুলি ইয়াং জেনারেশনকে তারা গ্রো দেখেছে, তারা তাদের টিমের ন্যাশনাল টিমে আনা, এবং এমবাপ্পের যে ট্রাভেলসাম ক্লাব এক্সপিরিয়েন্সটা যেমন রিয়াল মাদ্রিদে অতটা ভালো ছিল না, বাট আপনি গতকাল দেখেছেন যে ফার্স্ট গোল করার পর সে দেশের দিকে পয়েন্ট আউট করে ওখানে চলে গেছে। তার মানে এবং এটার অন্যতম কারণ ছিল যে দেশের যেহেতু আগের ম্যাচটাতে তিনি ছিলেনই না, তার মায়ের মৃত্যুর একটা বিষয় ছিল, তিনি এর আগে ডাগ আউটেই ছিলেন না তিনি। হ্যাঁ, মানে মেইন হচ্ছে যে আমি এখানে কিছু এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টস দেখছি, যেমন মাইকেল ওলিসে, আনবিলিভেবল প্লেয়ার। মানে সে 6টা কালকে ট্রাই করেছে, তার কোনো গোল নাই, বাট অ্যাসিস্ট 2টা একদম ডিরেক্টলি। তো এই পর্যন্ত সে অ্যাসিস্টের দিকেও এগিয়ে আছে। এবং এটা অবিশ্বাস্য ব্যাপার যে প্রথমবারের মতো খেলতে এসেই আমরা তার অ্যাসিস্ট সংখ্যা কিন্তু ইতোমধ্যেই 5টি, সর্বোচ্চ 6টি পেলে ছিল 1970 সালে, সেই রেকর্ডটি আমার মনে হয় ভেঙে যাচ্ছে। এবং ডেম্বেলে এবং ওলিশে যখন সুইচ অফ পজিশন রোটেশনাল ইয়েটা করছে, তখন যে কোনো টিমের জন্য যতই ব্লক করি আমরা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো ওই জিনিসটা আমরা কালকেও দেখলাম। ফার্স্ট হাফে অনেকক্ষণ আমরা যদি ভিডিওতে চলে যাই, গোলগুলি দেখি একটু, গোল মানে হওয়ার কথাই ছিল, গোল হচ্ছিল না, বারে লাগা। এবং ফার্স্ট হাফে 15টি শট, রাইট, সেখান থেকে মাত্র 1 গোল। টোটাল 25টা শটের মধ্যে 12টা হচ্ছে অন টার্গেটে। তো বিগ চান্সেস ওয়াজ ক্রিয়েটেড, বাট মিসড হচ্ছে 5টার মতো। এবং এই অর্থাৎ মানে এই স্কোরটা 3-0 জায়গায় যদি 5-0 6-0 হলেও অবাক হওয়ার ছিল না এই সুইডেনের সাথে। না, অবশ্যই। সরি, আমার এখানে এটা আসতেছিল না স্ক্রিনটা, এখন আমরা দেখতে পারবো। জি, একটু গোলগুলো কিভাবে হলো আমরা একটু সো আমরা এই যে প্রথমে দেখি এখানে যে কর্নারের পর যে কম্বিনেশনটা, তাদের এটা রুটিন ছিল এখানে, ওলিশে, ডেম্বেলে এবং এমবাপ্পে। সো মেইন হচ্ছে তাদের রোটেশনাল যে মুভমেন্টটা, যে এখান থেকে বলটা ডেম্বেলে যখন দিয়ে দিল, ওলিশে পাস দিল, এই জিনিসগুলি আসলে মানে 1v1 ইন দ্য পেনাল্টি এরিয়া, ক্রাউডেড পেনাল্টি এরিয়া। সো হাউ ক্যান ই ডু দ্যাট? এই ধরনের ফিনিশিংগুলি এক্সট্রাঅর্ডিনারি আমি বলবো। আমরা টোটাল ম্যাচটার কোনো জাস্টিফিকেশন থাকবে না এই ভিডিওতে, অনলি গোলগুলি আমরা দেখছি। বাট এখানে দেখেন যে কিভাবে ব্লক ভাঙতে হয়। এখানে মাঝখানে যখন ওলিশে পাচ্ছে, তখন একদিকে এমবাপ্পে, আবার ওদিক থেকে বার্কোলা দৌড়াচ্ছে, এখানে আবার আরেকজন যাচ্ছে এখান থেকে, কিন্তু পাঁচটা একজন নিচ্ছে কোথায়? মাঝখানে। সো ফার্স্ট টাচ ওয়াজ ভেরি মানে ক্রুশাল, সে ওটাতেই সেট আপ করেছে শুটিংয়ের জন্য এবং ফিনিশ করেছে। সে টোটাল টিম গোল। আমি বলবো যে টিম কেমিস্ট্রি একটা হাইয়েস্ট লেভেলে আছে ওদের বর্তমানে। এবং আমরা স্পেন নিয়ে আমরা প্রথমে বলছিলাম, এবং এমবাপ্পের এই যে পাসটা দিল, এটা সামথিং মানে আউটস্ট্যান্ডিং পাস, জাস্ট শোকেস টাইপের পাস। বাট পাস দেওয়ার পর সে কী করছে? সে মুভ করছে, আবার আসতেছে। সো এখানে বলটা যখন আবার ওলিশের কাছে আসলো, তখন সে মুভটা শুরু করলো। তো এখানে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে এই প্লেয়ারটা স্ট্যান্ডিং পজিশন, ও যেখানে রানিং পজিশনে আছে, ও হচ্ছে জাস্ট এইভাবে দাঁড়িয়ে আছে, এই জন্য ওর ওইখানে ওকে কাভার করা ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। সো আমরা যদি দেখি ওর রানটা কোন দিক দিয়ে যাচ্ছে, ওর পিছন দিয়ে রান, ব্লাইন্ড সাইড রান, এবং ওই মাঝখান দিয়ে দিয়েছে উইদাউট বিং অফ সাইড। বাট ফিনিশিং ওয়াজ এক্সিলেন্ট। আই মিন ফ্রম দ্যাট অ্যাঙ্গেল ওইখানে ফিনিশ করা, ইট ওয়াজ এক্সিলেন্ট। সো এদের কথা বলে আসলে শেষ করানো যাবে না। এবং এমবাপ্পের কথাও যদি আমি একটু, ওলিসের কথা আর একটু না বললেই নয়, একটা দুর্দান্ত গোল হতে পারতো হেলিকপ্টার শটে। মানে যে ব্যাক ভলি বা বাইসাইকেল নিয়েছিল। বাট আমি বললাম যে এমবাপ্পের কিন্তু এটা 3rd ওয়ার্ল্ড কাপ। আমরা 2018-তে ওকে প্রথম দেখি, ইতিমধ্যে 18 গোল। হ্যাঁ, সো 27 ইয়ার্স ওল্ড। তো মেসি যদি এই বয়সে খেলতে পারে, রোনালদো খেলছে, এই ওয়ার্ল্ড কাপটা অনেক বয়স্ক প্লেয়ারদের মেলাও বলতে পারি, এবং দে আর পারফর্মিং নট অনলি ইন দ্য টিম, বাট দে আর পারফর্মিং। এবং সেই জায়গাটা থেকে এমবাপ্পে আরো কতগুলো বিশ্বকাপ খেলতে পারে? যদি মেসি রোনালদোর মতো খেলে, তাহলে তো আরো 3টি বিশ্বকাপ পেতেই পারে। হ্যাঁ, এইটা তো আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপর, ইফস অ্যান্ড বাটস আছে। বাট উই আর এক্সপেক্টিং দ্যাট হি উইল বি, বিকজ 18 ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা গোলও করেছিল আর্জেন্টিনার সাথেই। আর্জেন্টাইন সাপোর্টাররা হয়তো একটু এটা মনে করতে চাবে না, যে 4-3 গোলে যে 4-2 ছিল। সো ওইখানে সে একটা কাউন্টার অ্যাটাকে রান করেছিল প্রায় 22 মাইলস পার আওয়ার, এই টাইপের, বা কিলোমিটার পার আওয়ার ইন কাউন্টার অ্যাটাকস। তখন আমরা আলাপ করেছিলাম আপনাদের স্টুডিওতেই যে এই প্লেয়ার পরের ওয়ার্ল্ড কাপগুলিতে কী করবে।
এমবাপ্পের কথা আরো না বললেই নয়, নকআউট পর্বে সর্বোচ্চ গোল 10টি কিন্তু নকআউট পর্বে, যদিও 18টি গোল করেছেন এবং তিনি রোনালদো নাজারিওকে ছাড়িয়ে গেছেন। না, অফকোর্স এখন কথা হচ্ছে যে আমরা গোল দিয়ে তো ইয়ে করবো না, যেমন মেসির পারফরমেন্সটা গোল করেছে, বাট টোটাল টিম এফোর্ট, টিম কেমিস্ট্রি, যেই টিমগুলোর বেঞ্চ স্ট্রং এবং স্কোয়াড রোটেশন ভালো হবে বিকজ অফ সাউথ আমেরিকান অর নর্থ আমেরিকান হিট, সো ওই সাউথ আমেরিকান কেন বললাম জানি না, নর্থ আমেরিকান হিট, তো ওইখানে আপনার এই রিকভারি, রেস্ট, এইগুলি সব কিছু মিলিয়ে টিম পারফরমেন্স লাগবে এবং ডেপথ থাকতে হবে আপনার বেঞ্চে। তো ওই টিমগুলি এবং টিম কেমিস্ট্রি, এই যে কে খেলেছে আপনার ফ্রান্সের মেইন হচ্ছে যে কাউন্টার অ্যাটাক হ্যান্ডেল করা, রেস্ট ডিফেন্স ইজ এক্সেলেন্ট। সো আপনার ওই পিছন থেকে সালিবা থেকে শুরু করে গোলকিপার থেকে শুরু করে টপ পর্যন্ত সবাইকে পারফর্ম করতে হবে, ব্যালেন্স পারফরমেন্স। এক্স্যাক্টলি, আমরা একটু দেখে নিতে পারি যে টপ স্কোরার এই মুহূর্তে সোফার কারা কারা আছেন। এমবাপ্পে 1 নম্বরই আছেন, মেসিকে ছাড়িয়ে গেছেন। So, এই আমি এটার কারণে কথা বলছিলাম আর কি, যে এখানে 5টা ওখানে 6টা, তো এক টিম থেকে 2জন এতগুলি গোল পাওয়া, সো ইটস এ গুড সাইন ফর ফ্রান্স। যেমনটা বলছিলাম, এমবাপ্পে 6 গোল করেছেন কিন্তু তার আবার 2টি অ্যাসিস্টও আছে। এই জন্য এই মুহূর্তে যদি গোল্ডেন বুট দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এমবাপ্পে কিন্তু পাবেন, মেসি পাবে না। এই মেসি মুহূর্তে কেন দিব আমরা? বলছি আমি, মেসি 1 ম্যাচ কম খেলেছেন এখনো পর্যন্ত সোফার। Right. 1 ম্যাচ কম খেলে অর্থাৎ তার একটা সুযোগ রয়েছে সমান সংখ্যক, অর্থাৎ 4টি ম্যাচে। লেটস সি মেসি আসলে কেপ ভার্দের সাথে কি করেন। টিটু ভাই, নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরবো, চলে যেতে চাই ইসরাতের কাছে। ইসরাত, কি টিটু মনে ভাই হচ্ছে? এই মুহূর্তে এখনই এমবাপ্পেকে গোল্ডেন বুট দিতে রাজি নন, যেমনটা কিন্তু বুঝলাম আমরা। কিন্তু মানে টুর্নামেন্ট শেষে এমবাপ্পে আসলে কোথায় গিয়ে থামেন দেখার বিষয়। কালকে মেসির হালান্ড সাথে একদম দাঁড়িয়েছিলেন, আপনি কি ব্যাপারটা লক্ষ্য করেছেন? মানে কালকে তার মুভমেন্ট এত কম ছিল কেন? তুলনামূলক কম ছিল, কিন্তু আলটিমেটলি যেহেতু গোলটা ইম্পর্টেন্ট, তার পাথে কিন্তু একটা গোল এসেছে। হ্যাঁ, আমাদের ব্রাজিল সমর্থক 2জন আছেন, একটু যেতে চাই নরওয়ে ব্রাজিলের সামনে মানে কেমন প্রতিপক্ষ হতে যাচ্ছে। আইভরি কোস্টকে কি চেয়েছিলেন নাকি নরওয়ে কি চেয়েছিলেন? এবং খুব একটা ইন্টারেস্টিং তথ্য আছে, নরওয়েকে একমাত্র দল ব্রাজিল এখনো পর্যন্ত, নরওয়ে কিন্তু হারাতে পারেনি নরওয়েকে। 4 ম্যাচে 2 জয় নরওয়ের এবং 2টি ড্র হয়েছে। নরওয়ের ম্যাচটা অবশ্যই দেখেছেন, কিছুটা মানে ভীতির কারণ কিনা সেটা ব্রাজিলের জন্য। নরওয়ের গেম প্লে এখন খুবই স্ট্রং, তাদের অ্যাটাক, তাদের মিডফিল্ড থেকে তারা যেভাবে বল আগিয়ে নিয়ে যাচ্ছে, ভেরি নাইস। বাট ব্রাজিলের ওভারঅল যে টিম পারফরমেন্সটা আমার কাছে মনে হচ্ছে একটু দে আর ল্যাগিং বিহাইন্ড। বাট গত লাস্ট ম্যাচে যেরকম ফার্স্ট হাফে কোঅর্ডিনেশনের একটা অভাব ছিল, সেকেন্ড হাফে দে মেড আ ভেরি গুড কাম ব্যাক। তো ব্রাজিলের খেলাটা হচ্ছে যখন দে গেট ইনটু আ রিদম, তখন জিনিসটা খুব সুন্দর হয়ে যায় তাদের খেলাটা। তা আমার মনে হয় না ইনশাল্লাহ নরওয়ের সাথেও 2 ব্রাজিল বন্ধু, ভালোই তাই না? করবে। যতটা জানি। তাহলে 2 জনের 2 দলের সমর্থক, দেখতেই পাচ্ছি আর্জেন্টিনা ব্রাজিল যে আসলে কখনো একসাথে থাকতে পারে না বা একসাথে হতে পারে না, এটা কিন্তু মানে মিথ্যা প্রমাণ করলো আজকে। কিভাবে বন্ধুত্ব হলো? গান করতে করতে। গান করতে করতে। আর মানে ঝগড়াঝাটি হয় না মানে দল নিয়ে এই বিশ্বকাপ আসলে? মানে আমি ঝগড়া অত করতে পারি না, করি অন্য টপিক নিয়ে, খেলা নিয়ে তো ঝগড়া কখনো আমি করি নাই। তাছাড়া আর্জেন্টাইন ফ্যানরা মনে হয় এমনই হয়। আমি একটু আর্জেন্টিনান ফ্যানরা ব্রাজিল একটু সমর্থককে কেন পিছিয়ে রাখছেন? মনে হয়। আর যখন মানে যদি বলছিলাম যে সেমিফাইনালে যদি আর্জেন্টিনা ব্রাজিলের দেখা হয়ে যায়, তখন কি একসাথে বসে খেলা দেখা হবে? ইনশাআল্লাহ, আমরা তো প্ল্যান করছি 4 তারিখ ইনশাআল্লাহ। একসাথে খেলা দেখব। গ্রেট। আমরা একটু অ্যাঞ্জেলোর কাছে ফিরতে চাই আবারও। একজন ফুটবলারের ঘরেই তো আপনার জন্ম। বাবাকে দেখে কখনো কি মনে হয়নি যে ফুটবলার হবেন, বা বাবা কি চেয়েছিলেন? উনিও তো বাবা মা তো অনেক কিছু চায় আমাদের দেশের পার্সপেক্টিভ অনুযায়ী, কিন্তু আসলে আমি নিজেও যেটা চাইছিলাম বা আমার বাসার মানুষজন যেটা চাইছিল ওটা কিছুটাই আমি হই নাই। আমি সেটাই হয়েছে যেটা উপরওয়ালা চাইছিল, আমার মনে হয় এটাই করতেছি। আর বাবা, হ্যাঁ, আমার বাবা খুব স্পোর্টি ছিল। লং জাম্প বলে একটা খেলা আছে চিটাগাংয়ে, যেটা বাঁশের আগায় লাফ দিয়ে উঠে রশি পার করতে হয়। Track and field হ্যাঁ, আমি একটা দেখছি আমার বাবাকে সবসময় যে এগুলো করতে, কিন্তু কখনো আমার ওভাবে এক্সাইটমেন্ট জাগে না। বাট ক্রিকেট খেলার ইচ্ছা ছিল একটা সময়, কারণ আমি সাকিব আল হাসানের ফ্যান ছিলাম। বাসা থেকে তো পালিয়ে, এখনো আছেন কি? হ্যাঁ, এখনো। বাসা থেকে কিন্তু তিনি 2018 সালে একবারে পালিয়ে গেছেন। হ্যাঁ, চলে আসছিলাম ঢাকায় চলে ঝগড়া আসলেন। করে। মানে এই সময়টা 2018 থেকে 2026 সময়টা কেমন গেল? স্ট্রাগল ছিল অবশ্যই। স্বপ্নের মতো ছিল, কিভাবে চলে গেছে জানি না। তবে আমার মনে হয় যে আপনি যত কষ্ট করবেন, তার মানে হচ্ছে আপনি আপনার জন্য কোনো ভালো কিছু একটা ওয়েট করছে। এটা আপনার কোনো প্ল্যান করা লাগবে না, এটা গডস প্ল্যান। আপনি স্ট্রাগল করে যান, পরের পার্টটা দেখবেন যে খুব ভালো হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো আমি একটা বড় এক্সাম্পল এটার আর কি। জি, একটু খেলায় ফিরতে চাই। ব্রাজিল
ব্রাজিল যারা সমর্থক আছেন সামনের দুইজন, জাপানের বিপক্ষে যে ম্যাচটা 2-1 গোলে জিতেছে, খুব একটা হার্ড ফট ডিফিট ছিল আমার কাছে মনে হয় জাপানের জন্য। আদনানের কাছে একটু শুনি আবারও, মানে প্রসঙ্গে আমরা বের হয়ে গেছিলাম। নিশ্চয়ই, নিশ্চয়ই। আদনান, নরওয়ের সাথে ম্যাচটা কেমন হতে পারে, পাশাপাশি ওই যে জাপানের ম্যাচটা কেমন ছিল? জাপানের সাথে যে ম্যাচটা ছিল, প্রথম হাফে জাপান খুবই ডমিনেটিং ছিল, তাদের ডিফেন্স খুবই স্ট্রং ছিল, হয়তো ডিফেন্স ইন্টারসেপ্ট করতে পারছিল না ব্রাজিল, বাট সেকেন্ড হাফে আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা কামব্যাক দিতে পেরেছে, তাদের অ্যাটাক ইমপ্রুভ করেছে, এবং আই হোপ নরওয়ে খুবই স্ট্রং একটা টিম, হালান্ড আছে এবার, সো আই গেস খুবই হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে, এবং আই এম রিয়েলি এক্সাইটেড টু সি দ্যাট। আর লড়াই কে জিতবে, একটা প্রেডিকশন? ব্রাজিল অবশ্যই, খুবই বায়াস একটা ডিসিশন দিচ্ছি, বিকজ আই সাপোর্ট ব্রাজিল। ওকে, আমরা একটা বিরতির সময় এসে গেছে। আই গ্যাস ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ একটি বিরতি নিচ্ছি, ফিরছি আবারও, সাথেই থাকুন। হাই গাইজ, ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপে আবারও স্বাগত জানাচ্ছি। শোয়েব, একটা বিষয়ে খেয়াল করেছেন, তিনি তো আর্জেন্টিনার সাপোর্টার, একটু জানা উচিত আসলে, মানে কেন আর্জেন্টিনাকেই বেছে নিলেন? মেসি কারণে আমার পারিবারিকভাবে সবাই না, আর্জেন্টিনা সাপোর্ট পাশে দ্বিমত এটা আছে। নিয়ে একটা মজার ইনসিডেন্ট আছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ যখন শুরু হচ্ছে তো ব্রাজিল আর্জেন্টিনা কাল্ট রাইভালরি নিয়ে কথা হচ্ছে, তো আউট অফ নোওয়্যার আমি জিজ্ঞেস করলাম যে তুই এবার কি সাপোর্ট করতেছিস, বললাম আমি আর্জেন্টিনা সাপোর্ট করতেছি, তো অ্যাজ আমি ব্রাজিল সাপোর্ট করি, তো আই ওয়াজ এক্সপেক্টিং ভেরি গুড ডিবেট, যে আচ্ছা ঠিক আছে, যে কেন এঞ্জেল ব্রাজিল সাপোর্ট করতেছে, সরি আর্জেন্টিনা সাপোর্ট করছে, আমাকে বলবে। আমার কেন, পরের উত্তরটা হয় যে আমার আসলে জার্সির কালারটা খুব পছন্দ, তাই আমি আর্জেন্টিনা support নো, আমি এটা কিন্তু বিশ্বাস কিন্তু করি এটা না। কিন্তু আমার একটা মনে হয় ফ্যাক্ট, এত সুন্দর জার্সি কিন্তু আর কেউ বানাইতে না, পারে কিন্তু এইটাই একমাত্র এবং এটাই ওয়ান প্রধান অফ দ্য fact ফ্যাক্ট, অবশ্যই না। ওয়ান অফ দ্য ফ্যাক্ট। আমরা বুঝে গেছি অলরেডি, নূর আমাদেরকে বুঝাতে হবে না। শোয়েব, মনে হয় আমাদের একজন সহকর্মী আমাদের জি সাথে যুক্ত জি, হবেন। মায়ামি থেকে নিশ্চয়ই আমাদের বিশ্বকাপের সব খবরাখবর জানাচ্ছেন। মায়ামি থেকে রেজওয়ানুজ্জামান আছেন ফয়জুল ইসলাম। তবে রেজওয়ানুজ্জামানের কাছে যেতে চাই, মায়ামি থেকে তিনি আমাদের সাথে নিশ্চয়ই যুক্ত হচ্ছেন। রেজওয়ান, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? রেজওয়ান, আপনার কাছে জানতে চাই, এবারের আফ্রিকার দলগুলোর একটা দারুণ উত্থান, 10 দলের মধ্যে 9টি দলই রাউন্ড অফ 32 তারা নিশ্চিত করেছে। তবে আপনার কাছে কি মনে হচ্ছে কিনা যে 32-তে এসে আবার একটা বড় রকমের হোঁচট খেতে যাচ্ছে এই আফ্রিকান দলগুলো? শেষ পর্যন্ত ইউরোপ এবং সেটা তো ল্যাটিন অবশ্যই আমেরিকার দলের শোয়েব, আফ্রিকার দলগুলো যে 32-তে উঠেছে সেটাই তো আপনার কাছে মনে হয় যে অবাক করা কিনা। এবং একইভাবে আপনি যদি বিপরীত চিত্র দেখেন, যে আমরা যে মহাদেশকে বিলংস করি, এশিয়া মহাদেশের কিন্তু কীরকম ভরাডুবি হয়েছে এবারের বিশ্বকাপে। জাপান বাদে কেউই উঠতে পারেনি, জাপান রাউন্ড অফ 32 থেকে বিদায় নিয়েছে। কোরিয়াতে আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে ব্যর্থতার কারণে। সব মিলে যদি বলি যে আফ্রিকার এই উত্থানটাকে কিন্তু আসলে মানতেই হবে। এবং আপনি যদি অ্যানালাইসিস করেন যে আফ্রিকান ফুটবলাররা কিন্তু বিশ্বকে দাপট দেখাচ্ছে কিংবা বিশ্বকে ডমিনেট করছে। আপনি বেশিরভাগ ফুটবল দলের প্রবাসী ফুটবলার কিন্তু আফ্রিকান, এবং একটা পরিসংখ্যানে কিন্তু দেখা গেছে যে অনেকগুলো দলই আফ্রিকান ফুটবলারকে নিয়ে প্রাধান্য দিচ্ছে এবং তাদেরকে নিয়ে দল গড়েছে। সুতরাং তারা শুধু নিজ দেশকে যে ডমিনেট করে এই পর্যায়ে নিয়ে এসছে তেমন নয়, ইউরোপিয়ান দলগুলোকেও কিন্তু তারা সাহায্য করছে। সুতরাং আফ্রিকান ফুটবলারদের স্কিল এবং তাদের যে শারীরিক সক্ষমতা, সেটা কিন্তু বিশ্ব ফুটবলে এখন একটা বড় ধরনের একটা পরিবর্তন এনেছে ফুটবলকে। আমার মনে হয় যে সেটা স্বীকার করতেই হবে। এবং আফ্রিকান ফুটবলাররা আসলে স্কিলগতভাবেও, আগে শুধু ভাবতাম আমরা যে শারীরিক সক্ষমতায় তারা অনেক ভালো, কিন্তু স্কিলগতভাবেও তারা অনেক কিন্তু পরিবর্তন এনেছে নিজেদেরকে। এবং সেই কারণেই আফ্রিকান ফুটবলের এই উত্থান। এবং রাউন্ড অফ 32-তে এসে যে অনেকেই বিদায় নিবে, সেটা খুব বেশি অবাক করার নয়, কারণ ইউরোপিয়ান শক্তির সাথে তাদের পেরে ওঠাটা সহজসাধ্য নয়। কিন্তু তারা যে ফাইট দেখাচ্ছে, সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। গতকাল আইভরি কোস্টের খেলা যদি আপনি দেখে থাকেন, তারা কিন্তু দুর্দান্ত পারফর্মস করেছে। শেষ মুহূর্তে একটা শটও কিন্তু তারা সেভ করে দিয়েছে গোলরক্ষক, যেই কারণে আসলে তারা সমতায় ফিরতে পারেনি। পিছিয়ে থেকেও তারা কিন্তু প্রথমে ড্র করেছিল। সব মিলে আমার কাছে মনে হয় যে আফ্রিকান ফুটবল হারুক আর জিতুক, তারা কিন্তু নৈপুণ্যতা ঠিক ওইভাবেই দেখাচ্ছে। রেজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে। আমরা একটু গতকালকে রাতে আসলে আরও দুটো ম্যাচ হয়েছে, সেই ফ্রান্সের ম্যাচের বাইরেও। সেই দুটো ম্যাচে নরওয়ে, যেটা বলছিলেন, নরওয়ে আইভরি কোস্টকে হারিয়েছে এবং মেক্সিকোর একটা জয় আছে। মেক্সিকো একটা দল, তারা এখনো পর্যন্ত কোনো গোল কনসিড না করা একমাত্র দল কিন্তু মেক্সিকো। এবং নরওয়ে, হল্যান্ডের পারফরমেন্স কেমন দেখলেন? খুব বেশি মনোভূত হয়েছে না? তার আগে একটু একটা কারেকশন দেখে জানিয়ে দিতে চাই। কারেকশনটা ছিল হচ্ছে যে, আমরা একটু আগে একটা চার্ট দেখিয়েছিলাম যে এখানে 5 গোল দেমবেলের গোল ছিল 4টি,
এক্স্যাক্টলি, সেটা অবশ্যই দুঃখ প্রকাশ করতে হচ্ছে দর্শকদের কাছে। যেটা জানতে চাচ্ছিলাম যে নরওয়ে এবং যে ম্যাচটা, মেক্সিকোর ম্যাচটা নিয়ে। মেক্সিকোর ম্যাচ তো পরে আসে, আমরা নরওয়েটা মেনলি হচ্ছে যে আমরা জানি তারা কিভাবে খেলে, পজিশন দেখবেন কিন্তু নরওয়ের কম, বরং আইভরি কোস্টের এটা বেশি ছিল। এবং ম্যাচটা আসলে যেভাবে শুরু হচ্ছে, নরওয়ে যেটা করেছে খুব ডিসিপ্লিন পারফরমেন্স, এবং লিড নেওয়ার পর কিন্তু তারা আমরা যদি গোলে চলে যাই সরাসরি, স্ক্রিনে যদি আসে আমার এটা, সো এখানে যখন আমি বলবো যে এক্সেলেন্ট ফিনিশ বাই নুসা। সো ও যখন বলটা পায় এখান থেকে, এইখানে মুশকিল হয়েছে যে আমার মনে হচ্ছে আইভরি কোস্টের ডিফেন্ডার বল ট্রাভেল, হি ইজ নট ট্রাভেলিং। সো আমাদের নিয়ে হচ্ছে ডিফেন্ডিংয়ের প্রথম শর্ত হচ্ছে বল ট্রাভেল, ইউ ট্রাভেল। সো ও অনেক স্লো, কারণ ও বলটা যদি ওর কাছে চলে যাওয়ার মুহূর্তে গিয়ে হাজির হতো, ওর তখন এই রুমটা তৈরি হতো হ্যাঁ না। মেইন হচ্ছে সে সামনে কিছু দেখার অপশনটা পেতো না। সো এই জিনিসটা হি ইজ টু স্লো আমার কাছে মনে হয়েছে। বাট এখানে হচ্ছে যে যেহেতু পেনাল্টি এরিয়া, দে হ্যাভ টু বি কশাস দ্য ডিফেন্ডার্স, যে বিশেষ করে হ্যান্ড নিয়ে। এই জন্য কিন্তু এরা এইভাবে রাখে যে যদি আনন্যাচারাল পজিশন থাকে হাতের, তাহলে লাগলে হ্যান্ডবল হবে। সো ওই জিনিসটা এখানে তারা ফলো করছে। কিন্তু এখানে হচ্ছে যে ওকে যে জায়গাটা দেওয়া হয়েছে, অল্প একটু জায়গা দেওয়া হয়েছে। আপনি দেখেন দুইটা প্লেয়ার নর্মালি ওর কাভারিং ও গিয়েছে, তো ও ওকে শো করছে আউটসাইড, বাট ও ইনসাইডে আসছে। তো ইনসাইডে আসলে এই বারটা খোলা, তো এই জায়গাটাতে কোনো লাইনে কোনো প্লেয়ার যেতে পারেনি, এবং পিছনের ডিফেন্ডারটাও একটু আসা উচিত ছিল। এবং সে যেটা করেছে জাস্ট একটা স্টেপ দিয়ে ঘুরিয়েছে, এবং ইটস আ ভেরি ডিফিকাল্ট স্কিল, বাট হি ডিড ইট ভেরি ওয়েল। সো অল দ্য প্লেয়ার্স ওয়ার নো সারপ্রাইজ, এক্সেলেন্ট গোল। সো এই গোলটার পর কিন্তু নরওয়ে অনেক কন্ট্রোল পজিশন মিডফিল্ডে, বাট তারপরে তারা খেলা ফিরে ডিফেন্সিভ খেলতে দেখেছে নরওয়েকে এই গোলটার পর। ওরা মোটামুটি ডিফেন্সিভই খেলে। ওরা কিন্তু মানে ফ্রান্সের সাথে 4 গোল হলো যেটা, ওই ম্যাচেও কিন্তু ব্লক তৈরি করে খেলে। আপনি দেখেন ব্লকটা দেখেন, ওদের 5-4-1 টাইপের খেলে, এখানে হল্যান্ড একা। তো এইখানে মেইন হচ্ছে যে এই গোলটা আসলে 74th মিনিটে ফিরে আসে, এক্সিলেন্ট ড্রিবলিং বাই নাম্বার 15। এখানে একটা ওয়াল হয়েছে, এখানে আমরা বলি 1-2, পাস দিয়ে সে গিয়েছে, জাস্ট ছেড়ে দিয়েছে। এবং আমরা দেখলাম এই গোলটা, সেকেন্ড গোল যেটি হ্যাঁ, সেকেন্ড গোলটা এখনই চলে আসবে। আর্লিং হল্যান্ডের যে গোলটি, Right. আর্লিং হল্যান্ড একটা রেকর্ডের ফুলছুরি ছোটাচ্ছেন। তিনি 12 ম্যাচে 12টিতে গোল করেছেন। এর আগের ম্যাচটাতে তিনি গোল পাননি, কারণ Right. তিনি মাঠেই নামেননি। So, তাকে যে খুব বেশি আসলে মাঠে সক্রিয় দেখাচ্ছিল তা কিন্তু না। মেইন হচ্ছে যে হি ইজ দ্য লোন স্ট্রাইকার, সো সামটাইমস ইউ ক্যানট মেক কানেকশন উইথ হিম, ডিসকানেক্ট থাকতে হয় মাঝে মধ্যে। বাট ওর প্রেজেন্সটা হচ্ছে ফর কাউন্টার অ্যাটাকস ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। সো এখানে বব, যাকে নাকি ম্যান সিটিতে নিয়ে গেছে, ও এখানে মেইন ইয়েটা করে, ওর ড্রিবলিং স্কিল খুব ভালো। এবং বার্গ যে রানটা করে এখান দিয়ে, এই যে এতখানি জায়গা কিন্তু এই প্লেয়ারটা রানিংয়ের কারণে এই ডিফেন্ডার এখানে দিয়ে দিয়েছে। এই স্পেসটা আসলে দেওয়াই উচিত হয় না। কোট ডিভোয়ার 86 মিনিট চলতেছে খেলার। সো এইখানে রানটা 5টা ছিল, এবং হাল্যান্ড কিন্তু যখনই বলটা খেলা হয়েছে, হাল্যান্ড নোজ যে দিস ইজ দ্য টাইম যে আমার বক্সে যেতে হবে। ও হচ্ছে ওই ধরনের স্ট্রাইকার, এবং এটা মানে ও একেবারে সুযোগ সন্ধানী। হ্যাঁ, আমরা অনেকে বলি বক্স স্ট্রাইকার, অনেককে বলি লিঙ্ক আপ স্ট্রাইকার, যেমন বেনজেমা, বাট হি ইজ বোথ, দুইটাই করতে পারে ও। সো এখানে যাওয়ার পর পাসটা ওয়াজ মানে এত সুন্দর, এবং সে একদম আনসেলফিশ। তিনজন ফুটবলার ছিলেন সেখানে এক পাশে, এবং হাল্যান্ড ওয়াজ নট শিওর যে জোরে মারবো, ওর রিসিভিংটাই মনে হচ্ছে গোল হয়ে গেছে, বেশ রিস্কি ছিল। দেখে মনে হচ্ছিল যে রিসিভ করতে যাচ্ছিলেন, কিন্তু বল জালে জড়ায়। সো এই ইয়েতে আমার মনে হয় যে তারপরে বাকি সময়টা ওদের যে চান্সটা ছিল ফ্রি কিকের, এক্সিলেন্ট সেভ করেছে গোলকিপার। সো ওইটাও একটা ভালো প্রয়োজন হবে ব্রাজিলের সাথে গোলকিপিং। জি, টিটু ভাই আবারও ফিরবো আপনার কাছে নিশ্চয়ই। আজকে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে, ইংল্যান্ড ম্যাচটা আমার কাছে মনে হয় সেই ম্যাচটা নিয়ে নিশ্চয়ই কথা বলবো, আমাদের কথা বলার যেহেতু আরও সময় আছে। একটু ইসরাতের কাছে জানতে চাই, ইসরাত, সিম্পসনে আমরা জানি যে যা ওরা দেখায় তাই নাকি হয়ে যাচ্ছে। তারা বলেছে যে মেক্সিকো এবং পর্তুগাল ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা আছে। অনেক কিছু তো দেখতেছি, কিন্তু আসলে টিমগুলো যখন বাদ হয়ে যাচ্ছে, এবং মেক্সিকো কিন্তু সেই খেলাটাই খেলছে, সেই খেলাটাই খেলছে আসলে। আর এমন টিম বাদ হয়ে যাচ্ছে, তখন তো আসলে আমাদের সব প্রেডিকশন
ভুল প্রমাণিত হয়। Exactly. আমাদের পাশে তো নূর রয়েছেন। ফাইনাল ম্যাচ কার কার মধ্যে হতে পারে? আর্জেন্টিনা থাকলে আমি খুশি ভাই, আমার অত প্রেডিকশনের কিছু নাই। আর সামনে যে আর্জেন্টিনা ম্যাচটা কোথায় দেখবেন? আমার ইচ্ছা আছে বাইরে দেখার। ও বলতেছিল একটু আগে আপনারা যখন ওদিকে বিজি ছিলেন তখন যে বাসায় দেখবো, আমি পরে বললাম যে বাইরেই দেখি, আউটডোরে। ভাই আউটডোরেই মজা বেশি, তাই না? আউটডোরে ক্রেজটা হ্যাঁ, আমার মনে হয় এটা এনজয় করা উচিত। অ্যাটলিস্ট একটা ম্যাচ তো আমার বাইরে দেখা উচিত। আপনি চমৎকার চমৎকার সব গান আমাদের উপহার ইতিমধ্যে দিয়েছেন। ফুটবল নিয়ে কোনো গান আমরা আমি ওটাই বলছিলাম যে আসলে ফুটবল ওয়ার্ল্ড কাপের ক্রেজের চাইতে বেশি শুরুতে তো ওয়ার্ল্ড কাপ ওপেনিং সেরেমনি হলো। সো এবার মজার একটা ঘটনা ঘটছে, সেনজয় একটা গান বাংলাদেশের। বানাইছে। হ্যাঁ, সো আমি মিক্স মাস্টার কম্পেয়ার করতেছিলাম। আমি কিন্তু ওগুলো নিয়েই বেশি বিজি ছিলাম স্টুডিওতে। তখন আমি আমার নতুন গান আবার যেটা রিলিজ দিব ওইটা বানাচ্ছিলাম। সো দেখা যাক, যদি আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি যদি কোনো গান ফিল করতে না পারি, গাইতে পারি না। সো দেখা যাক কখনো এরকম যদি চান্স হয়, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো নিজেই লিখে কিছু করার। আর আপনি তো মানে সম্ভবত একটি অ্যালবাম বের করবেন, কিন্তু এই বিশ্বকাপের জন্য আসলে আমার ডামাডোলে কিছুটা প্রবলেম হয় কিনা শিল্পীদের, মানে আপনি এবং অন্যান্য দেখেন যারা এখন তো পলিটিক্সও বিশ্বকাপ, খেলাধুলা বিশ্বকাপ, গানও সবকিছু বিশ্বকাপ। আসলে এখন বিশ্বকাপ ছাড়া আপাতত 20 তারিখ পর্যন্ত কিছু আমরা ভাবতে চাইও না, চাচ্ছিও না। গান হলেও বিশ্বকাপ। সো আমার ওই গানে একটা ফুটেজ আছে, আমি আর্জেন্টিনার জার্সি পরে বাইরে, আপনি খুশি হওয়ার কথা। আর্জেন্টিনা কোনোভাবে যদি বাদ হয়ে গেল তখন এই জার্সি পরেই সবসময় এটা আছে, ভালোবাসা তো আসলে এরকম না। ওকে 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 সো 20 তারিখ শেষ হলে আমি একটু সদরুলের কাছে যেতে চাই, আমরা এখনো যাইনি তার কাছে। আর্জেন্টিনার একজন সাপোর্টার, আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যেতে পারবে কি মনে হচ্ছে ফ্রান্সের সাথে যদি দেখা হয়? ধন্যবাদ আপনাকে প্রথমেই। তারার সংখ্যা গুনে গুনে কতজনই তো সময় বেলা পার করছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে 2021, 2022 এবং 2024 প্রতিনিয়তই আর্জেন্টিনায় কাপ নিয়ে যাচ্ছে। 2021 সালে আমরা দেখতে পাই যে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে গোল দিয়ে আর্জেন্টিনা প্রথম তার শিরোপা উঁচিয়ে ধরে মেসি দীর্ঘ 28 বছর পর। তারপর থেকে তো এই আর্জেন্টিনার দলটি একদম পুরো ছন্দতে আছে, এখন পর্যন্ত আছে। আমাদের টিম এবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে তো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে অবশ্যই ফাইনাল পর্যন্ত যাবে। আর মেসি এবারও যেই তার 39 বছর বয়সে এসেও সে যে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে, তার যে পাসিং, তার অ্যাটাকিং এবং কি তার বল সে দৌড়ে আসার পর সে গোল করার মতো সে তার ক্যাপাবিলিটি, এটা আসলে অবাক করার মতো। আমরা কিন্তু এগুলো খুব রেয়ার একটা জিনিস দেখতে পাই না আমরা সচরাচর। সেই দিক থেকে তো আমরা অবশ্যই বলতে পারি যে মেসির প্রতি, আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কথা বলতে গেলে থামতেই চায় না কেউ। আমি দেখেছি, আমি এটা মানে প্রত্যেকটা পর্বেই দেখেছি। অনেক ধন্যবাদ। মানে থামাতে হচ্ছে এটা কোনো না কোনোভাবে। এটা আসলে কোনোভাবে থামার নয়, কেননা আপনি কিভাবে থামাবেন? আর্জেন্টিনার টিমটা যেভাবে খেলছে, এই যে তারা একটা টিম হয়, মানে সবাই আর্জেন্টিনাকে বলে যে জাস্ট মেসি, তোমাদের মেসি ছাড়া আর কেউ নেই, কিন্তু যে একটা পুরোটা একটা গ্যাং মাফিয়া টিমের মতো খেলছে একে অপরের সাথে। ধন্যবাদ, অনেক দর্শক ধন্যবাদ। আপনাকে আর্জেন্টিনা দল আসলে চলতে থাকুক, আপনাকে একটু থামাতে হচ্ছে। একটু অনলাইনের কুইজগুলো একটু জানিয়ে দিতে চাই। অনলাইনে নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে প্রতিদিনের মতোই আজকেও আমাদের কুইজ আছে, এবং সেই আমাদের অনলাইনে যারা অনলাইনে বিজয়ী হয়েছেন, কুইজ জিতেছেন, তাদের জন্য পুরস্কারগুলো পর্যায়ক্রমে আমরা পাঠিয়ে দিচ্ছি, অপেক্ষা করুন। জি, কুইজটি একটু জানিয়ে দেই ইসরাত। কুইজটি হচ্ছে খুবই সহজ, যারা খেলা দেখেন তারা অবশ্যই পারবেন। বিশ্বকাপ আসলে কিলিয়ান এমবাপ্পের গোল সংখ্যা কত? 3 বিশ্বকাপে তিনি এমন একটা মাত্রায় পৌঁছে গেছেন আসলে। অপশন এ 11টি, বি 19টি, সি 21টি এবং ডি 18টি। উত্তর দেওয়ার জন্য ভিজিট করুন worldcup.channel24bd.tv। এই ঠিকানায় সঠিক উত্তরদাতা পাবেন চ্যানেল 24 এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। এবং গতকালকের বিজয়ীর নামও জানিয়ে দিতে চাই। গতকাল অনলাইনের কুইজ বিজয়ী হয়েছেন উত্তরা, ঢাকা থেকে প্রিয়াঙ্কা দে। আপনাকে অভিনন্দন। চ্যানেল 24 এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। দর্শক, আই গেস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে ছোট্ট একটা বিরতির সময় হলো, কিছুক্ষণ পরে ফিরছি, সাথেই থাকুন। আজকের প্রশ্ন, ফ্রান্স এই পর্যন্ত মোট কতবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে? অপশন এ 3 বার, অপশন বি 4 বার, অপশন সি 5 বার, অপশন ডি 6 বার। 4 বার। আপনি বিজয়ী হয়েছেন, আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আমরা অনুষ্ঠানের শেষেই সেটা দেওয়ার চেষ্টা করব। 2006 এবং শেষ 2 বিশ্বকাপ।
নূর, কোনো ফুটবল দলের জন্য যদি অ্যানথেম গাইতে হয় কোন দলের জন্য গাবেন? ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত? অবশ্যই বাংলাদেশের জন্য আগে তো এটা প্রায়োরিটি। ধরুন বিশ্বকাপে তো বাংলাদেশ নেই, সেক্ষেত্রে আপনি কোন দলে? আর্জেন্টিনা। গ্রেট। আর ছোটবেলা মানে ফুটবল বিশ্বকাপের নিয়ে কোনো স্মৃতি কি রয়েছে কিনা? হ্যাঁ আছে, আমার বাবা তো আগে বলছি যে উনি স্পোর্টস ছিল। আমাদের চিটংয়ে আমি বড় হয়েছি, জন্মাইছি ওখানে। সো আগ্রাবাদ মোড় একটা জায়গা আছে যেখানে হচ্ছে অ্যাড দেখানো হতো, একটা বড় একটা টিভি, আর ওখানে পুরো সিটিতে একটাই টিভি ছিল। তো ওখানে আগে খেলা দেখানো হতো, পুরো রাস্তা ভরে যেত। এই স্মৃতিগুলো মনে আছে, রাতে 3টা-4টা বাজে। এটা বোধ হয় মোস্ট প্রবাবলি আমি জানি না কত সালে, এটা 10 সাল বোধ হয়, 10 সাল না 10 সালের বিশ্বকাপটা কিন্তু সেই ওই সময় মজার ওই সময় ছিল। আমার মনে আছে। তো ওইটাই আমার আসলে লাস্ট ফুটবল নিয়ে এক্সাইটেড স্মৃতি। এরপর আমি এত পড়াশোনা করা শুরু করছি যে খুব একটা জীবন থেকে ওভাবে খেলাধুলা চলে গেছে। এবার আবার এখন আপনাদের সাথে আবার আসলাম আর কি। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। গ্রেট। অবশ্যই আপনাকে আরো চাই, এবং আপনি একজন আর্জেন্টিনার একেবারে দারুণ একজন সমর্থক হয়ে ওঠেন, শুধুমাত্র জার্সি ভেতরের যে মানে দেখে নয়। ফ্যান বয়টা কিন্তু বের হয়ে আসতেছে তাড়াতাড়ি, আমাদের সবকিছু একটু যাওয়া উচিত। অন্য প্রসঙ্গে যাব আমরা একটু। আজকে যেহেতু বেশ কয়েকটা ম্যাচ আছে, আমরা একটু আবার টিটু ভাইয়ের কাছে নিশ্চয়ই যেতে পারি। টিটু ভাই, একাধিক ম্যাচ রয়েছে আজকে। প্রথম ম্যাচটা ইংল্যান্ড এবং কঙ্গোর। কঙ্গো তারা কিন্তু তৃতীয় দল হিসেবে এসেছে, কিন্তু তৃতীয় দলের মধ্যে আবার তাদের র্যাঙ্কিং আবার 1 নম্বরে ছিল। তারপরও নিশ্চয়ই ইংল্যান্ডকে আপনি আগিয়ে রাখবেন। অবশ্যই। মেইনলি হচ্ছে এখানে আমরা যদি এটা দেখতে পারি দুই টিমের ফরমেশন, মেইনলি হচ্ছে কেইন উইল বি আ কি, যে ও বিটুইন দ্য লাইন্স কীভাবে খেলবে, বেলিংহাম কীভাবে ব্লক থেকে ওদের বক্স পর্যন্ত যাবে, স্কোরিং মানে পজিশনে হাজির হওয়া। এবং ইংল্যান্ডকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দুই উইং ব্যাকের যে ওভারল্যাপিং, সেটা চেক করতে হবে যে কাউন্টারে বিপদে যেন না পড়ে। আর আমি জানি না এটা আসতেছে না হয়তো, ইয়েস সরি, বারবার ডিস্টার্ব করে। নিশ্চয়ই আসবে, আমরা নিশ্চয়ই দেখতে পারবো। তো মেইন হচ্ছে যে এটা আমরা যে দেখি এখানে ফরমেশনটা, আমার ধারণা যে ওরা এখানে 4-4-2 দেওয়া, বাট ইটস অ্যান অপশন। বাট আমার মনে হয় যে ওরা 5-3-2 এভাবে একটা ব্লক তৈরি করবে। সো ইংল্যান্ডের জন্য মেইন হবে যে কেইনের ভূমিকা কি হবে, যে কিভাবে সে ডিপে যায় অনেক সময়, এবং বেলিংহাম ফিল ইন দিস পজিশন, এবং রাইস এবং এন্ডারসন তারা কিভাবে ইয়ে করবে। বাট মেইন হচ্ছে যে এদের স্ট্রেংথটা হচ্ছে যে এদের ফিজিক্যালিটি এরা কাজে লাগায় ইন কাউন্টার্স, এবং ওরা খুব কম্পোজ ওয়েতে ডিফেন্ডিং করবে উইথ ডিসিপ্লিন। তারা হার্ড করার চেষ্টা করবে ওরাইলি, এবং রাইট ব্যাক যে আছে দুই উইং ব্যাকের পিছনে কাউন্টারে যাওয়ার জন্য। অর্থাৎ ঘানার বিপক্ষে ইংল্যান্ড যেমন এক ধরনের ডিপ্রেসিং অবস্থা দেখেছিলাম, ঘানা যেটা করেছিল তারা নিশ্চয়ই সেটাই ফলো করার। বাট আমার ধারণা ইংল্যান্ড উইল গো থ্রু মানে 1-0, 2-0 বা 2-1, 3-1 যেটাই হোক, বাট ইংল্যান্ড শুড গো থ্রু। আমরা আরো কিছু ম্যাচ নিয়ে আলোচনা করতে পারি কিনা। আমার কাছে মনে হয় যে যদি আপনি শক্তিমত্তার বিচার করেন, সেই জায়গাটা থেকে সেনেগাল এবং বেলজিয়ামের ম্যাচটা আমার কাছে মনে হয় হাই ভোল্টেজ হতে চলেছে। হ্যাঁ, মানে এটা আমি দেখাতে যাচ্ছি এখানে। সেনেগাল বেলজিয়ামের মেইনলি যেটা হচ্ছে ডি ব্রুইনা উইল বি দ্য কি, নো ডাউট। এবং ও যে বিটুইন দ্য লাইন্স থাকে ওখান থেকে যে পাসগুলি খেলে, এবং গত ম্যাচটা আমার মনে হচ্ছে বেলজিয়াম দে প্লেড বেটার ফুটবল দেন প্রিভিয়াস 2 ম্যাচেস। তো এখানে তারপরেও এই ম্যাচটা সেনেগালের মেইনলি শক্তিটা হচ্ছে তাদের যে ব্লকগুলি তৈরি করে এবং কাউন্টার এটাকে ওয়াইড স্পেসগুলি তারা টার্গেট করে। সেখানে মানে আছে, সার আছে, এদের কারণে এটা ডিফিকাল্ট হবে ম্যাচটা। যদি আমরা সামনে যাওয়ার চেষ্টা করতে আসতেছে না কেন আমি জানি না। ইংল্যান্ডের ম্যাচের অ্যানালাইসিসে চলে এসেছে। তো ওই হিসাব করলে আমি বলবো যে ম্যাচটা অনেক কম্পিটিটিভ হবে, হয়তোবা এক্সট্রা টাইমেও যায় কি না। কারণ এখন নকআউট ফেজে যেটা হচ্ছে ম্যাক্সিমাম টিম ওই দিন বলছিল অনেকে যে লাকের ব্যাপার, বাট পেনাল্টিজ আর নট লাক, ইটস অনলি জাস্ট ইউ ট্রেন ইউর স্কিলস। প্যারাগুয়ে জার্মানির ম্যাচটা যদি আমরা বলি, মানে আমার দেখা মানে হাই লেভেল ম্যাচে মানে এত পুয়ার পেনাল্টি যেটা আমরা দেখেছি নেদারল্যান্ডস আর মরক্কোর, ওইখানে আমার মনে হচ্ছে খুব লো কোয়ালিটি এবং এত পরিমাণে গোল মিস সাধারণত দেখা যায় না পেনাল্টি টাই ব্রেকার থেকে। কিন্তু সো আমার মনে হয় ওই ম্যাচটা কম্পিটিটিভ হবে এবং আমরা অবাক হব না যদি এক্সট্রা টাইমে যায়। বাট বেলজিয়াম মানে যদি তারা ওই টিম কেমিস্ট্রিটা ওই পর্যায়ে থাকে,
দে শুড গো থ্রু। তাদের গোল্ডেন জেনারেশনটা ইতিমধ্যে আসলে একেবারে অস্তমিত হওয়ার একটা হ্যাঁ, উপক্রম ওইটা তো তাদের। শেষ, ওটা আগেই শেষ হয়ে গেছে। Exactly. আমরা একটু যুক্তরাষ্ট্র এবং বসনিয়া ম্যাচের আপনার কাছে কি মনে হয় যে এই ম্যাচটাতে তো পরিষ্কারভাবেই ফেভারিট থাকবে যুক্তরাষ্ট্র যেভাবে যুক্তরাষ্ট্র খেলছে। ফেভারিট থাকবে এবং দে উইল প্লে। আমরা 4টা টিম জানি যে হাই আপ দ্য পিচ প্রেস করে, তার মধ্যে যুক্তরাষ্ট্র একটা, এবং পচেটিনোর আন্ডারে তারা অ্যাটাকিংটা খুব ভালো করে এবং হাই আপ খেললেও রেস ডিফেন্স বা কাউন্টার অ্যাটাক ডিফেন্ডিংটাও খুব ভালো করে। বাট ওদের টার্গেটম্যান হয়তো বসনিয়াও এরকম কাম কম্পোজ থাকবে, যা প্রেসিংয়ে পড়ে আস্তে আস্তে খেলতে চাবে এবং টার্গেট করবে হয়তো জেকো যদি খেলে। তবে আমি মনে করি যে এটা 2-1 বা এরকম ফর একটা রেজাল্ট আসবে। হতে পারে। অসংখ্য ধন্যবাদ টিটু ভাই, সেলিব্রিটি টিটু ভাই, আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে আজকের মতোই। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে আবার কথা হবে। ধন্যবাদ আপনাকে। ইসরাত, ইংল্যান্ড অলওয়েজ তারা বলে যে ইটস কামিং হোম, কিন্তু তাদের সেই ট্রফিটা, আকাঙ্ক্ষিত ট্রফিটা কখনোই তারা সেই 1966 সালের পর থেকে তারা আসলে ঘরে নিতে পারেনি। আপনার কাছে কি মনে হচ্ছে ইংল্যান্ডের এবারের প্রসপেক্টটা কেমন? ভাগ্য আসলে কখনো কখনো সহায় হয় না, নয়তো সম্পূর্ণ একটা রেডি টিম বা এবং সবসময় কিন্তু তারা বেশ একটা বেশ একটা শক্তিশালী দল নিয়ে এসেও কেন তারা শিরোপা নিতে পারে না ঘরে, এটা আসলে আমাদের কারোই জানা নেই। আমরা দর্শকদের অ্যাঞ্জেল কাছে নুরের জানা কাছে আছে কিনা একটু জানতে হ্যাঁ চাই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, চাইবেন কি? আমরা একটু যেতে চাই। আমাদের ওই যে একজন দর্শক বসে আছেন অনেকক্ষণ যাবত, তার কাছে যেতে পারিনি। কি মনে হচ্ছে আসলে এমন মানে আর্জেন্টিনার কি আসলে ভাগ্য সহায় হয়েছিল গতবার বিশ্বকাপে, নাকি আসলে টিমটাও সেরকম ভাবে চেষ্টা করেছিল? আসলে এখনো পর্যন্ত আমরা দেখি নাই যে আর্জেন্টিনা যে কয়েকবার যে বিশ্বকাপে যতগুলো ম্যাচ জিতেছে সেখানে শুধু ভাগ্যই সহায় হয় নাই, তাদের অবশ্যই সেই তাদের সেই পারফরমেন্সের দরুনেই তারা জিতেছে। যতবারই বলা হোক না কেন আর্জেন্টিনা মেসি প্রশংসায় ভাসমান থাকে, অবশ্যই না, তার পারফরমেন্সের প্রশংসায় ভাসমান থাকে তার ভক্তরা। তো অবশ্যই ভাগ্য তো অবশ্যই সহায় ছিল, এবং তাদের যে পারফরমেন্স ছিল, তারা যেভাবে খেলেছে, সেটা হচ্ছে তাদের আর্জেন্টিনার মূল চালিকা শক্তি, এটাই আমরা বিশ্বাস করি। আর্জেন্টিনার সাপোর্টাররা একটা কথা বারবারই বলেন যে আমরা তো শিরোপা নিয়েই গিয়েছি, এবার আসলে আমরা শুধু মেসিকে দেখতে এসেছি, শিরোপা কি দরকার আছে? আর অবশ্যই শিরোপার দরকার আছে, যদিও আমরা গতবার শিরোপা নিয়েছি, তারপরেও তো মানুষ যত চায়, মানে যত পায় তত চায়। আমাদের ওই ইচ্ছা আছে যে আমরা এবারও জিততে এই চাই। মেসি কি আবারও খেলবে আগামী বিশ্বকাপ, কি মনে হচ্ছে? নো, আমার মনে হয় না যে মেসি পরের বিশ্বকাপে, তার বয়স হবে 43-44 বছর। রোনালদো যেভাবে চিন্তা করে মেসি কিন্তু সেভাবে কখনোই চিন্তা করে না। আমার মনে হয় না, যদিও আপনারা হয়তো খোঁচা দিতে পারেন যে তিনি আগামী বিশ্বকাপ আসলে আমি আসলেই আপনার সাথে দেখা হলে খোঁচা দেব যদি মেসিকে আবারও পাই। না, সেই খোঁচা দেওয়ার সুযোগ সম্ভবত আপনি পাবেন না। নেইমার, আপনার কাছে কি মনে হয় নেইমার কি খেলতে যাচ্ছে কিনা? নেইমারকে আমরা দেখলাম যে অনুশীলন করছেন যেভাবে তিনি ইনজুরিতে পড়েন, তার খেলার না সম্ভাবনা তো আজকে আসলে- কিন্তু আমরা দেখেছি যে তিনি অনুশীলনে ছিলেন এবং সামনের ম্যাচে শুরুর একাদশে তিনি থাকতেও পারেন, এমনটা সম্ভাবনা রয়েছে। আই ডোন্ট থিংক সো। আর তাকে নূর আসলে কিছু প্লেয়ারকে নিয়ে যে আসলে মানে একটু খোঁচা মেরেই আসলে যে বলা হয় বা অসম্মান করা হয়, এর সাথে আপনি কতটা মানে এটাকে যৌক্তিক মনে করেন? এখন ব্যাপারটা হচ্ছে আপনি কোথায় বলছেন। মনে করেন ভাইকে যদি আমি কিছু খোঁচা নিয়ে দিয়ে বলি বা আপনাকে বলি, আপনি নিতে পারবেন, বুঝতে পারবেন, সবাই তো নিতে পারবে না। আসলে বোঝা উচিত যে অপোজিশনটা কীভাবে নিচ্ছে, কারণ ব্যাপারগুলো তো সেন্সিটিভ, মানুষের মন কখন রেগে যায় কখন খুশি হয় এটা তো আসলে বলা যায় না। তো কাউকে কষ্ট দেওয়া উচিত না আমার মনে হয়। আপনাকে কেউ কষ্ট দিয়েছিল জীবনে? কি আপনাকে খেলা কেউ- নিয়ে খেলা না, আমি একদম ডেপথে যেতে চাই, কেউ কষ্ট দিয়েছিল? হ্যাঁ, কষ্ট আপনি পেলে পাবেন, কেউ দিতে পারে না। তো আমি নিজে যে কষ্ট নিছি যাতে ভালো ভালো গান দিতে পারি, আপনারা শুনে মজা পান। এত বিরহের গান আসলে কেউ তো কষ্ট দিয়েছে। এই জন্য কেউ কষ্ট দেয় না, আমি ইচ্ছে করে কষ্ট নিছি যাতে ভালো ভালো গান বানাতে পারি আর আপনারা মজা পান, আপনাদের যাতে খুবই ভালো লাগে। ডিপ্লোম্যাটিক অ্যানসার হয়ে গেল। খুবই ডিপ্লোম্যাটিক আনসার। এটাই আর কি। আচ্ছা, অ্যাঞ্জেলিনার মানে কণ্ঠে সেই গানটা আবার একটু শুনতে চাই আমরা, পরে আমার আলাপে মনে হয় জড়াবো। যদি আবার প্লিজ গাইতে প্লিজ চাই না। প্লিজ প্লিজ। আর গাইতে চান না? যদি আবার গাইতে চাই না, আমি একটা আনরিলিজ ট্র্যাকের একটা লাইন শোনাতে পারি। তো দুইটাই কি শুনতে পারি? দুইটাই কি শুনতে পারি কিনা, কারণ আমাদের খুবই পছন্দের গান সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই গানটা শোনাচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্ল্ড কাপের জন্য আমি ফেলে রাখছিলাম। ওয়ার্ল্ড কাপ 20 তারিখ শেষ হলে হোপফুলি 23-24 তারিখ লিখবো। গানটার নাম হচ্ছে সূচক। এটা কোরাস লাইনটা কাছি এরকম, একলা একাকী ক্লান্ত পথে তুমি প্রেমের সূচক, এখনই যাবে কি চলে। এটা হচ্ছে কোরাস লাইন, এর চেয়ে বেশি শোনা যাবে না। আচ্ছা, আর যদি আবার শুনতে চান প্লিজ। ঠিক আছে, আমার মনে হয় সবাই মিলে গেলেও ভালো। অফকোর্স, আমার মনে হয় সবাই জানে। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিল যত ঋণ।
আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। এরকম। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ। থ্যাংক ইউ অসাধারণ, একদম অসাধারণ। সামনাসামনি এই গানটা। হ্যাঁ, সামনাসামনি শোনা অনুভবেরও একটা ব্যাপার আছে কিন্তু গানটার মধ্যে। একদম একদম। এই গানটা আসলে মানে কোন অনুভব থেকে লেখা হয়েছিল? কোনো অনুভব থেকে, এটা আমি রাতে বসেছিলাম, আমার আম্মুর কথা মনে পড়তেছিল, সারাউন্ডিং যাদেরকে আমি মিস করতেছিলাম। এটা কোনো স্পেসিফিক পার্সন বা কোনো কিছু নিয়ে লেখা না। যদি আবার দেখা হয় তোমার, এটা হচ্ছে এক ধরনের দায়মুক্তি সব ধরনের সম্পর্কের কাছ থেকে। মনে করেন আজকে আপনার সাথে দেখা হয়েছে, আমার কোনো ওই যে আপনি যে বললেন যে খোঁচা দেওয়া যায় কিনা, মনে করেন কোনো একটা কারণে কষ্ট পেলেন, আপনার সাথে 3 দিন দেখা হলো না, চতুর্থ দিন যদি আপনার সাথে পরে যদি আর কখনো দেখা নাই হয়, তখন কি হবে? এটা এক ধরনের ক্ষমা প্রার্থনা করা যে আমারও আপনার উপর কোনো দায় নেই, আপনারও আমার উপর কোনো দায় নেই যদি কখনো দেখা নাও হয়, এরকম আর কি। জি, আলটিমেটলি গান হোক বা খেলা হোক, আলটিমেটলি এগুলো কিন্তু সবই এক বিনোদনের একটা দারুণ মাধ্যম। এই যে ওয়ার্ল্ড কাপের শুরু থেকে ওয়ার্ল্ড কাপের ওপেনিং সেরিমনিটা আমি কিন্তু আবার খুব মনোযোগ দিয়ে দেখছি। এবং বাংলাদেশের অংশগ্রহণ তো আসলে আমাদের বাংলাদেশের সবাইকে অংশগ্রহণ ছাড়াও অনুপ্রাণিত প্রথম থেকেই করেছে। আমি সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, ওপেনিং সেরিমনি আমি খুব ভালোভাবে দেখি, কারণ ওটার সাথে আমার কাজের একটা সংযোগ আছে। ভালো connection এই গানটা আপনি কিভাবে পান বানাইলো, গানের সঞ্জয় একটা গান বানাইছে, খুব দারুণ গান বানাইছে, শাকিরের একটা গান বানাইছে। কালচার, 3টা দেশের কালচার একসাথে আমরা দেখতে পেরেছি। যতটুকু জানি আমি 18টা গান বানানো হয়েছিল, এর মধ্যে থেকে সঞ্জয় একটা ছিল আর একটা ছিল শাকিরের, এই দুইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল। আমি ওদের মিক্স মাস্টার দেখছিলাম যে আমেরিকান কালচারের মিউজিকটা কেমন করছে, রেকর্ডিং কিভাবে করছে, কিছু আমি সঞ্জয়ের ভিডিও এগুলো নিয়ে আমি খুব অ্যানালাইসিস করছি। অ্যাঞ্জেল নূর আমার জানা মতে সব গানই নিজে লেখেন, সুর করেন। কখনো কি মানে প্রচলিত বা আপনার যে স্বভাবতই যে গানগুলো আপনি করেন তার বাইরে গিয়ে হিপ হপ কোনো সং কি করার ইচ্ছা আছে কিনা? আমি আবারও বলছি যে আমি কিন্তু গান গাই মন থেকে। যে গানটা আমি এক্সপ্রেস করতে পারি না ফিলিংটা, ওই গানটা আসলে আমাকে জোর করে গেলেও গাইতে পারবে না কখনো। সো যদি মনে হয় হিপ হপ এমন কোনো গান বা খুব হেভি বিটের কোনো একটা গান যেটা আমি রিলেট করতে পারছি, এক্সপ্রেস করতে পারছি এই ইমোশনটা, তাহলে অবশ্যই গাবো। অসংখ্য ধন্যবাদ দিতে হচ্ছে, আমাদের সময় কিন্তু একদমই শেষ হয়ে গেছে। একদমই শেষের পর্যায়ে। অনেক ধন্যবাদ সবাইকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এর মধ্য থেকে বিদায় নিচ্ছি। আই গেজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও একই সময় ফিরবো, সাথে থাকুন।